আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে তারিখটিতে ভিডিও করছি আর আমি যে কাহিনীগুলো বলছি সেই কাহিনীগুলো আজ থেকে ঠিক ২ সপ্তাহ আগের। ২ সপ্তাহ আগে আওয়ামী লীগের একজন অনেক শীর্ষ নেতা, বেশ জনপ্রিয়, শিক্ষিত, সজ্জন, আমি ইচ্ছে করে নামটা বলছি না। তো তিনি হঠাৎ করে আমাকে টেলিফোন করলেন এবং বললেন যে, "রনি ভাই, খবর শুনছেন নাকি? দুঃসংবাদ।" তো আমি বললাম যে, "কী দুঃসংবাদ?" তো বলছে, সালমান এফ রহমান ওরফে দরবেশ এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এই দুজন ছাড়া পাচ্ছেন। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে হাউ ইট ইজ পসিবল, যাদের বিরুদ্ধে এত মামলা এবং শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠজন হিসেবে যাদের ব্যাপক পরিচিতি এবং যাদের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে, আওয়ামী লীগের যে কয়জন লোকের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে, ক্রোধ রয়েছে, তাদের মধ্যে আনিসুল হক এবং এই সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষোভ একেবারে সবার ঊর্ধ্বে। এবং তারা যে পর্যায়ে আছে সে পর্যায়ে সরকার শত প্রোটেকশন দিলেও তারা জনগণের মধ্যে হাঁটতে পারবেন না। লোকজন সেখানে গণপিটুনি দেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম, মানে একেবারে যখন অনিবার্য সেই বিষয়গুলো, ঠিক সেই সময়টিতে এই দুজনের যে মুক্তির সংবাদ বা জামিন পাওয়ার সংবাদ, এটি আমাকে যার পরনাই বিস্মিত করেছে। তো এই বিষয়টা আমার কাছে অত্যন্ত অসম্ভব বলে মনে হয়েছিল বলে আমি আর এটা নিয়ে চিন্তাও করিনি, ভাবিও নি। কিন্তু এখন এই ২ সপ্তাহ পরে মনে হচ্ছে যে হয়তো ঘটনা সত্য। হয়তো ঘটনা সত্য হতে পারে। আর তাই যদি হয়, তাহলে রাজনীতির কপালে দুর্ভোগ আছে, রাজনীতির কপালে অশনির সংকেত আছে এবং শেখ হাসিনার পতনে আমরা যারা উল্লাস করেছিলাম, শেখ হাসিনার পতনের জন্য যারা এই বাংলাদেশে সুদীর্ঘ ১৭ বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদের সকলের মুখে রীতিমতো চপেটাঘাত বা জুতো পিটা পড়বে। আপনারা এখন সবাই স্পষ্টভাবে জেনে গেছেন যে শেখ হাসিনার পতনের পেছনে মার্কিন ডিপ স্টেট পলিসির হাত ছিল। এই মার্কিন ডিপ স্টেট পলিসির কারণে আমেরিকা ভারতকে নিউট্রাল করে ফেলেছিল আওয়ামী লীগের বিষয়ে। ২ নম্বর হলো, তারা অস্ত্র দিয়ে, হাজার হাজার কোটি টাকা দিয়ে, দেশি এবং বিদেশি সন্ত্রাসী দিয়ে, শুটার দিয়ে, মানে যারা গুলি করতে পারে নিখুঁত নিশানায়, এবং নিজেদের FBI থেকে শুরু করে তাদের যে সকল গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে এই বাংলাদেশে যে তারা জুন, জুলাই, আগস্ট ২০২৪ এই ৩টি মাসে তাণ্ডব করেছে, এই গুজব এখন সারা বাংলাদেশে মশহুর। ওয়েস্টিনে একজন আমেরিকান কর্নেল মারা গেছেন, আপনারা জানেন। আজ পর্যন্ত তদন্ত হয়নি। ব্রিগেডিয়ার সাখাওয়াত যে কথা বলেছেন যে বিদেশি লোকজন, যাদের চেহারা আমাদের মতো নয়, তারা 7.62 বোরের স্নাইপার রাইফেল হাতে নিয়ে সিভিলিয়ানদের পোশাক পরে আর্মি, পুলিশ এবং সাধারণ জনগণের উপর গুলি চালিয়ে মারাত্মকভাবে সন্ত্রাস করেছে এবং বহু মানুষকে খুন করেছে। এটা এখন একটা মীমাংসিত সত্য। এই সত্যটি স্বীকার করে বিচার করাটা এখন আমাদের জাতীয় দায়িত্ব এবং কর্তব্য। তো এই যে মার্কিন ডিপ স্টেট, তারা তাদের কর্ম করার জন্য নিজেদের ভাড়া করা লোকজন এনেছিল, এই দেশে তাদের এজেন্ট নিয়োগ করেছিল, সকল রাজনৈতিক দলের মধ্যে তাদের এজেন্ট ছিল এবং সকল রাজনৈতিক দলের মধ্যে তাদের একটা কমিউনিকেশন ছিল। এটাই স্বাভাবিক। সেই অর্থে আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন তাদের অনেকের সঙ্গে মার্কিন এই ডিপ স্টেটের সংযোগ ছিল এবং আমেরিকা সেই আওয়ামী লীগের নেতাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে শেখ হাসিনার রেজিম পরাজিত হলে
উচ্ছেদ হলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। দুঃখজনক ঘটনা হলো যে বেঈমান এবং মুনাফিক যারা, তারা জীবনের সবচেয়ে বড় যে ভুলটি করে, নিজের সব কিছু বিসর্জন যেতে পারে, নিজের জীবন চলে যেতে পারে, তারপরও তারা কিন্তু লোভের বশবর্তী হয়ে তারা বিরাট ঝুঁকি নেয়। তো সেই অর্থে সালমান এফ রহমান এবং আনিসুল হক তাদের যে ঝুঁকি নেওয়াটা, এটা অস্বাভাবিক কিছু নয়। এবং এটা এই 15 দিন পর আমার বিশ্বাস হচ্ছে যে সাম্প্রতিক সময় ভারতের আলোচিত সংবাদ মাধ্যম নর্থ ইস্ট সাংবাদিক চন্দন নন্দী একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টে তিনি বলেছেন যে আওয়ামী লীগের 3 জন মন্ত্রী মোহাম্মদ আরাফাত, সালমান এফ রহমান এবং আনিসুল হক, তারা এই আমেরিকার ডিপ স্টেট পলিসির সঙ্গে সরাসরি জড়িত ছিল এবং তারাই ছলে বলে কৌশলে আওয়ামী লীগকে বিপথে দিয়ে আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তাদেরকে একটা উইন্ডো করে দিয়েছে এবং আমেরিকার যে ডিপ স্টেট পলিসি তাদেরকে সামনে এগিয়ে দিয়েছে যেন শেখ হাসিনার পতন হয়। এই ঘটনা যদি সত্য হয় তাহলে আনিসুল হক আর সালমান এফ রহমান কেন জেলখানাতে থাকবেন? তারা তো মুক্তিই পাবেন। ইতিমধ্যে আপনি দেখেন যে আমাদের দেশে সেই গত 17 মাসে একটার পর একটা যাকে বলা হয় অস্বাভাবিক ঘটনা ঘটেছে। মানে এটা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু ঘটেছে। তারেক রহমান সাহেব যেভাবে এলেন, যত দ্রুত যেভাবে নির্বাচন হলো, যত দ্রুত সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো, যেভাবে যমুনা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিলেন, যেভাবে তিনি নিজের জন্য ভিভিআইপি প্রোটোকল স্বাক্ষর করলেন, এসএসএফের সুবিধা নিলেন, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বিতর্কিত যে ব্যক্তি ডক্টর খলিলুর রহমান, তার নিরাপত্তা উপদেষ্টা, যার সঙ্গে সেনাবাহিনীর অহিনকুল সম্পর্ক, দাকুমরার সম্পর্ক ছিল, এবং বিএনপি যার পদত্যাগের জন্য রীতিমতো রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছিল, সেই বিএনপি তাদের মন্ত্রিপরিষদে খলিলুর রহমানকে অন্তর্ভুক্ত করেছেন, তাও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। বোঝার চেষ্টা করুন যে সুতার যে নাটাই, ঘুড়ি যে উড়াবেন আপনি, সেই ঘুড়ির যে বেঁধে রাখে সুতো, সেই সুতো যে নাটাই, সেই নাটাইটা এখন কার হাতে, কিভাবে চলছে? নাম্বার 1। নাম্বার 2 হলো যে তড়িঘড়ি করে নির্বাচনের 2-3 দিন আগে, সেই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমেরিকার সঙ্গে একটি নন ডিসক্লোজার চুক্তি হয়েছিল। কী চুক্তি হয়েছে আমরা জানি না। আমাদের দেশে কি মার্কিন সেনাবাহিনী পোতাশ্রয় স্থাপন করবে? এখানে কি ক্যান্টনমেন্ট করবে? সামরিক ঘাঁটি করবে? এখানে কি তারা কোনো তাদের রাডার স্থাপন করবে? তারা কি সেন্ট মার্টিন দ্বীপ লিজ নেবে বা নিয়ে নেবে? ইত্যাদি নানা প্রশ্ন রয়ে গেছে। এর বাইরে যেটা আমরা জানতে পেরেছি যে আমেরিকা থেকে বোয়িং প্লেন কিনতে হবে বহু সংখ্যক, যার ডিল হবে 36,000 কোটি টাকা, অর্থাৎ 36,000 কোটি টাকা মূল্যের আমেরিকার বোয়িং প্লেন আমাদেরকে কিনতে হবে, এই চুক্তি হয়েছে। এর বাইরে আমরা এখন চীন থেকে যেভাবে গোলা বারুদ, অস্ত্রশস্ত্র সংগ্রহ করছি পুলিশের জন্য, মিলিটারির জন্য, এই জিনিসগুলো এখন থেকে আমেরিকা থেকে আনতে হবে। এর বাইরে আমেরিকার বহু সংখ্যক পণ্য, প্রায় 3,000-এর মতো পণ্য বাংলাদেশে আসবে বিনা শুল্কে। এরকম চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটি পত্রপত্রিকায় আসছে। যেটা আসেনি সেটি হলো নন ডিসক্লোজার, প্রকাশ করা যাবে না। এখন এগুলো নিয়ে খুব সমালোচনা হচ্ছে, এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, এবং তারই প্রেক্ষিতে জনাব খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি খুব সুন্দর করে একেবারে স্পষ্ট বাংলায় বলে দিয়েছেন। তিনি খুব চমৎকার করে বাংলা বললেন, ইংরেজিও খুব সুন্দর করে বলেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে বোঝা যায়নি যে এই ভদ্রলোক এত সুন্দর কথা বলতে পারেন। তো তিনি স্পষ্ট করে বলেছেন যে এই যে চুক্তি হয়েছে, নন ডিসক্লোজার চুক্তি হয়েছে, সেই চুক্তির ব্যাপারে দেশের প্রধান 2টি রাজনৈতিক দল তাদের সম্মতি নেওয়া হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস একা দায়ী নন, আর ইচ্ছা করলেই এই চুক্তি থেকে বিএনপি বের হতে পারবে না, জামাত এই চুক্তির বিরুদ্ধে টু শব্দ করতে পারবে না। এর কারণ হলো এই চুক্তি স্বাক্ষরের আগেই তাদের কাছ থেকে সম্মতি নেওয়া হয়েছিল। এবং এই কাজটি আমেরিকা কিভাবে করেছে? আমেরিকা উপরে দেখিয়েছে তারা জামাতকে ক্ষমতায় আনবে। জামাত বলেছে দাও, কেল্লা ফতে দেড় যাক, যা কিছু হোক তাতে আমাদের কি,
ক্ষমতায় আসেনি, তারপর দেখা যাবে কি হয় বা না হয়। অন্যদিকে বিএনপির সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো ছিল না, এবং শেষের দিকে বিএনপিকে যখন টোপ দেওয়া হলো যে ঠিক আছে তোমাদেরকে ক্ষমতায় আনা হবে, তখন বিএনপি হয়তো এই ব্যাপারে সম্মতি দিয়েছে। আর এই কথা নিয়ে খুব খোলামেলা কথাবার্তা বলতে হচ্ছে, বিকজ এটা আর এখন কোনো গোপন বিষয় না, এই ব্যাপারে সরাসরি খলিলুর রহমান বলে দিয়েছেন। তো সেই নন ডিসক্লোজার যে চুক্তি, সেই চুক্তি বাস্তবায়ন করতে হবে, দেয়ার ইজ নো ওয়ে। এবং এই ব্যাপারে একটা চিঠি দিয়ে জনাব ডোনাল্ড ট্রাম্প আমাদের তারেক রহমান সাহেবকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং তিনি সেখানে ডিসাইসিভ যে শব্দটি ব্যবহার করেছেন, যে যুদ্ধে সাধারণত এই শব্দটি ব্যবহৃত হয়, মীমাংসিত যুদ্ধ, এবং যে যুদ্ধ একটি দেশের ইতিহাস চেঞ্জ করে দেয়। তো সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে আমাদের যে চুক্তিগুলো হয়েছে সেইগুলোকে তিনি ডিসাইসিভ অ্যাগ্রিমেন্ট বলার চেষ্টা করেছেন, যে চুক্তি যদি লঙ্ঘিত হয় যুদ্ধ বেঁধে যাবে, এবং সেই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে যাবে। তো এই যে আমেরিকাকে বাংলাদেশে ঢুকানোর ব্যাপারে যারা যারা কাজ করেছেন, তাদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে যে 3 জন মন্ত্রী কাজ করেছেন, তারা কেন বিপদে থাকবেন? আপনারা জানেন যে মোহাম্মদ আরাফাত এখন আমেরিকাতে আছেন, আমেরিকা থেকে আশ্রয় দিয়েছেন। অন্যদিকে যে 2 জন ব্যক্তি, আনিসুল হক এবং সালমান এফ রহমান, তারা সেনা হেফাজতে ছিলেন, এবং বলা হয়ে থাকে, বা যদি আপনি ধারণা করেন যে এই যে তারা যে সেনা হেফাজতে ছিলেন, এটার পেছনে আমেরিকার গ্রিন সিগন্যাল ছিল। এটা কি অস্বাভাবিক নয়? যেখানে বিসাদৃশ্য হয়েছে সেটা হলো তাদের মোষ কামিয়ে দেওয়া হয়েছে, তাদের দাড়ি কামিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লুঙ্গি পরে তারপর শেষে তাদের গায়ে সেই যে জ্যাকেট পরে তাদেরকে নাটক করার জন্য গ্রেপ্তারের আগে তাদেরকে ঘোরানো হয়েছে স্পিড বোটে করে। এই জিনিসটুকু ছাড়া আর সবই ঠিক ছিল। এখনও পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, তারা কি সেনা হেফাজতে নেই? না, তারা কোথায় আছে? ক্যান্টনমেন্টে না ক্যান্টনমেন্টের বাইরে? আমরা প্রশ্ন করতে পারছি না, এখন পর্যন্ত প্রশ্ন করতে পারছি না, জিজ্ঞাসা করতে পারছি না। তো ওরাও, মানে সালমান এফ রহমান এবং আনিসুল হক, তারাও সেই সেনা হেফাজতে ছিলেন, এবং পরবর্তীতে যেহেতু তাদেরকে আবার আনতে হবে, লাইমলাইটে আনতে হবে, লাইমলাইটে আনতে হলে তাদের তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে হবে, এজন্য গ্রেপ্তারের নাটক, তাদেরকে কারাগারে প্রেরণ, এবং কারাগারে বসে তারা এখন তাদের যে কর্মকাণ্ড রয়েছে পুরো দমে তারা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে এলএনজির ব্যবসা সালমান এফ রহমানের এবং বিপুর, এই ব্যবসা কারা করছে এখন বলেন তো? বাংলাদেশের এলএনজির যত ব্যবসা সব তাদের। এই যে স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট কে নিয়ন্ত্রণ করছে? এই যে আমাদের দেশে ইন্টারনেট থেকে শুরু করে যা কিছু আছে, এসব সালমান এফ রহমানের ব্যবসা। এখনও বসে বসে সেই ব্যবসা সে করছে। তারপরে এই যে বাংলাদেশের ডিশের যত ব্যবসা, সব সালমান এফ রহমান সাহেবের ব্যবসা। যত রকম, মানে আপনি দৃশ্যত তার ইন্ডাস্ট্রি পুড়িয়ে দিয়েছেন, তার ইয়েলো পুড়িয়ে দিয়েছেন, এরকম সব কিছু পোড়ালেও এখনও যে রাষ্ট্রের সাথে তার যে চলমান ব্যবসাগুলো রয়েছে, এলএনজি টার্মিনাল থেকে শুরু করে অন্য যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই ব্যবসাতে তিনি জেলখানাতে বসে আরামসে করছেন। আর সেই ব্যবসার সঙ্গে যদি বিএনপির যে সকল লোকজন রয়েছেন, পাওয়ারফুল লোকজন রয়েছেন, তাদের একটা কমিশনিং হয়ে যায়, তাদের একটা সমঝোতা হয়ে যায়, তার সঙ্গে যদি আমেরিকার একটা গ্রিন সিগন্যাল থাকে, তাহলে সালমান এফ রহমান এবং আনিসুল হক এদেরকে জেলখানায় রাখে এই সাধ্য কার আছে? সবই রূপকথা রূপবান, সবই রূপকথার তাজেল। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। কি হবে, কতদিন হবে, কোন পর্যায়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।